জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে জোটের হিসেব বা জোটের সমীকরণ চলছে, জাল ফেলছে বিভিন্ন আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলো, আপনারাও কোনো জাল ফেলছেন কিনা? আমরা দেখলাম যে এর মধ্যে জাকের পার্টি আপনাদের সাথে থাকার জন্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছে। ধন্যবাদ, আপনি অনেক কিছু খেয়াল করেন। এখানে ডাক্তার জাহেদ এবং আজিজ ভাই আছেন এবং দর্শক মণ্ডলী সবাইকে সালাম জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে কথাটা আজিজ ভাই বলেছেন, আমি এটাকে এভাবে বলতে চাই, বা একটু আগে ডাক্তার জাহেদ যেটা বলেছেন সেটা হচ্ছে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, কিন্তু সেটার ছাপ কিন্তু কারো মাঝে নাই। ধরেন যারাই ওই যে ছাত্ররা যেটা হচ্ছে যে নেমে আসছে রাতের বেলায়, মানে দাবিগুলো কি? দাবিগুলো খুবই যৌক্তিক দাবি, এবং আমি বললাম যে এই দাবির মধ্যে না মানার কি আছে? ওরা বলছে যে যতগুলো শিক্ষক থাকবে শিক্ষকের রেশিওতে ছাত্র থাকতে হবে, আসনের বাইরে ছাত্র ভর্তি করাতে যাবে না। এটার সাথে বিতর্কের কি আছে? এটা তো একদম যৌক্তিক একটা দাবি। এরপর তারা বলেছে যে অ্যাকাউন্টটা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি দাবিগুলো দেখার পরে ভাবলাম যে এটার জন্য এত কেওয়াস, এত বড় প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার দাবি আসলে নেগেটিভ মার্কিং, মানে এটা এই সময়ের মধ্যে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে এতগুলো বড় কলেজ রাখা তো কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই তো চলতে একটা কষ্টের ব্যাপার। তো আমি যেটা এতদিন সমাধান করেন, আমি যেটা মনে করি যে মানে কথাটা আমি আপনার প্রশ্নে আসবো, কিন্তু যেহেতু কথাগুলো ওনারা বলেছেন সেখানে আমি বলছি। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস কেওয়াস লাগার পরে দাবি পূরণের, এটা তো পুরানো রাজনৈতিক বন্দোবস্ত। এখন আপনি কালকে থেকে তো কাউকে রাখতে পারবেন না। কালকে নার্সরা রাস্তায় নামবে, পরশুদিন রিক্সাওয়ালারা রাস্তায় নামবে, এবং সবারই তো দাবি আছে। আমরা তো সবাই বঞ্চিত এই সমাজে। আজিজ ভাই তো চরম বঞ্চনা, উনি অনেক কিছু পাওয়ার, অনেক কিছু পান নাই, তাই না? এখন ধরেন আপনি যদি যেমন ধরেন আমরা ইয়ে থেকে শুনেছি, চিফ অ্যাডভাইজার অফিস থেকে শুনেছি যে 200টার মতো দাবি মানে স্টিল এখন আছে ওনাদের সামনে। তো ভাই 200টা দাবির জন্য আপনি একটা কমিশন করে দেন বা একটা কার্যালয় খুলে দেন, লোকেরা এসে সেখানে ডিবেট করুক, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ শুনানি নেন, তাদের দাবিগুলো যৌক্তিক হলে আপনি বলেন, আর যৌক্তিক না হলে, কারণ এই সরকার তো আসলে এত দাবি শোনার মতো সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার কিছু নির্দিষ্ট মোটা দাগে কাজ আছে আর কিছু ডেইলি অ্যাফেয়ার্স তাকে হ্যান্ডেল করতে হয়। এই তো ওনারা এটা ক্লিয়ার করে বললেই তো হয় যে ভাই আমরা এখন এত দাবি দেওয়া শোনার মতো অবস্থানে নাই, এবং আপনাদের দাবির সাথে আমরা সহমর্মী, কিন্তু আমাদের এই সামর্থ্যটা নাই। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই কালচারটা ইতিমধ্যে স্টাবলিশড হয়ে গেছে। আপনি দেখেন এখনো গেলে আপনি প্রেস ক্লাবের সামনে দেখবেন শত শত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা শুয়ে আছেন, এবং আজকে যদি এটা সলিউশন না হতো এখনো মনে হয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা থাকতো ছাত্রদের মধ্যে। তো আমি যেটা প্রথম কথা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সাধারণ বিষয়টা কেন বুঝছে না যে আপনাদের কাছে রাস্তায়, কারণ ওনাদের তো লোকবল নাই। সে ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিই, আসিফ নজরুলকে যখন আপনার ওই যে জেনেভাতে যখন অ্যাটাক করা হলো, এই অ্যাটাকটা যদি কোনো পলিটিক্যাল মিনিস্টারকে করতো তাহলে কি হইতো? ওই দলের লোকেরা সেখানে গিয়ে কি করতো? পাল্টা প্রসেশন দিত, বা এটা সাহস করতো না অন্যরা কেউ। এখন ডক্টর আসিফ নজরুল তো কোনো দল নাই, উনি তো নির্দলীয় সরকারের একজন উপদেষ্টা। ফলে এই সরকারের উপদেষ্টাদের কিন্তু কোনো ধরনের একটা প্রসেশন, কোনো ধরনের একটা মানে পিপলের যেই এটা ম্যানেজ করার নাই, মানে সেই সক্ষমতাটা নাই। তো এই জন্য কিন্তু অনেকগুলো যে পুরাতন বন্দোবস্ত আমরা ফিরে যাচ্ছি। তো ওই রাজনীতির জায়গাও দেখেছেন যে যেখানে জামাত যাচ্ছে সেখানে বিএনপি দৌড়ে যাচ্ছে, এটা একদিকে খারাপ না। এই যে দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে একটা মানে পোলারাইজেশন ঘটছে আর কি নানাভাবে। আমরা যখন প্রথম এই চরমনাইয়ের প্রোগ্রামে গেলাম দেখলাম যে জামাতের লোকের আমাদের উপরে হামলে পড়েছে প্রথম, ঠিক আছে? এবং আমার একটা ছবি প্রকাশ হয়েছিল চরমনাইয়ের টুপি মাথায় দিয়ে, তখন তারা আমাদেরকে নানাভাবে কটাক্ষ করেছে। আসলে ওখানে গেলে একটা কাটসিতে বলে কথা আছে, তাদের একটা কস্টিউম বা তারা যদি আপনাকে উদাহরণ উপহার হিসেবে দেয় আপনি সেটা পড়লেন। মির্জা ফখরুল সাহেবকে আমি দেখলাম যে উনি ওদের একটা নির্দিষ্ট টুপি আছে ওইটা পরেছেন, এবং আজকে আমি বহু ট্রল দেখেছি মির্জা ফখরুল চেয়ারে বসে নামাজ পড়ছেন, উনি স্বাক্ষর করছেন, অনেক ধরনের ছবি এসেছে। তো বোঝা যাচ্ছে যে এক ধরনের কম্পিটিশন শুরু হয়েছে, এবং এখানে যত না আদর্শের তার চেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে ভোটের রাজনীতি। এটা কোনো অসুবিধা নেই, রাজনীতি মানেই ভোটের রাজনীতি, রাজনীতি মানেই ক্ষমতা। উনি বলছেন ক্ষমতার জন্য কি তো বলেছেন, ক্ষমতা যাওয়ার জন্য তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। আরে ভাই, রাজনৈতিক দলের কাজেই তো ক্ষমতা যাওয়ার জন্য সে নেশাগ্রস্ত হবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে কেউ যদি একটা পলিটিক্যাল পার্টির আলটিমেট গোল হবে সে ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গেলেই তো সে তার আদর্শ বাস্তবায়ন করতে পারবে। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের দলের প্রথম দফাটাই হচ্ছে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলব,
এবং এই জন্য কিন্তু আমরা সকল দলের সাথে বসি বিভিন্ন সময়, যারা আমাদের সাথে আসেন। এবারে দেখেন আমাদের যে কাউন্সিল হয়েছে, কাউন্সিলে আমরা সকল দলকে দাওয়াত দিয়েছি এবং বেশিরভাগ দলেরাই সেখানে উপস্থিত ছিল। আমাদের কাউন্সিল হওয়ার পরে যেহেতু আমরা একটু অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সবাই এসেছে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য, তেমনিভাবে জাকের পার্টি এসেছে। তো মূল কথা আমি যেটা আপনাকে বলছি সেটা হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা সবাই বলছি। ইভেন আমি একটু আজিজ ভাইয়ের সাথে একটু দ্বিমত করবো। জাকের পার্টির সাথে কি কোনো ধরনের জোট হতে যাচ্ছে আপনার? না, জাকের পার্টি আমরা বলেছি, কিন্তু শুরু থেকে আমরা কোনো জোট এখনো করার কথা আমরা বিবেচনা করি নাই। কারণ আমরা মনে করি একটা দল গ্রোয়িং অবস্থায় আছি আমরা। জোট করা অনেক ঝামেলা, উনি আরও জোট করেছেন, জাহেদ ভাই জানেন, জোটের কিছু বিটার এক্সপিরিয়েন্স আছে। কারণ আমি নিজের দলকে সময় দিয়ে পারি না, আবার জোটে সময় দিব কখন? জোটে বসলে দেখা যাচ্ছে কে চেয়ার আগে বসবে, কে আর বক্তব্য আগে যাবে, কে সিনিয়র। আমি কিছুদিন জোটের মানে ওই গন্ডগোলের সময় আমরা আর গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য দল মিলে আমার উপর দায়িত্ব ছিল, আমি লিখতাম, কি বলে যে আপনার না ইয়াগুলো পাঠাতাম, স্টেটমেন্টগুলো পাঠাতাম। তখন স্টেটমেন্ট পাঠানো খুবই কঠিন, ছোট ছোট মেসেজ দিয়ে আমরা মোবাইলে দিতাম, কারণ তখন তো ইন্টারনেট ছিল না। তো গণতন্ত্র মঞ্চের একজন নেতার নাম আগে গিয়েছে, আরেকজন নেতার নাম পরে গিয়েছে, যিনি এতদিন খবরও নেন নাই যে কিভাবে আমরা দিচ্ছি। উনি আমাকে ফোন করে বললেন যে অমুকের নাম আমার আগে গেল কেন? আমি বললাম যে ভাই আপনার আগে গেল কেন? এটা তো আমরা লিখেছি তাড়াতাড়ি, কীভাবে দিছি আপনি তো জানেন না। আমি ওনার সাথে খুব রাগ করলাম। কথা হচ্ছে জোট করতে গেলে আপনার কার নাম আগে যাবে, কার চেয়ার আগে বসবে, কে আগে বেশি বক্তৃতা দিল, এই ঝামেলাগুলো হয়। জোট হতে পারে ইলেকশনের সময়ে, সেটা হচ্ছে একটা সীমিত সময়ের জন্য, যে আমি ইলেকট্রাল একটা বোঝাপড়াতে আমি যদি ভালো করতে পারি আমি একটা জোটে যাব। আমি আপনাকে নতুন বন্দোবস্ত কি জাকের পার্টিকে রাখতে চান? না, নতুন রাজনৈতিক বন্দোবস্তটা তো অ্যাকচুয়ালি এই কথাটা আমি বেশি শুনেছি আমাদের ভাই জোনায়েদ সাকির মুখে প্রথমে, তাই না? তারপরে আমরা দেখেছি ছাত্র এটা বলছে, আমার কাছে পছন্দ হয়েছে শব্দটা, আমি জানি না, আমার কাছেও বলতে ভালো লাগে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, বলছে আপনারা কাউন্সিল করেছেন, আপনার ইলেকশন, এটা তো আমাদের গঠনতন্ত্র আছে, এটা নাথিং নিউ। গঠনতন্ত্র মানি না বলে আপনার কাছে নতুন মনে হচ্ছে। অনেকে বলছে এটা নতুন প্রেসিডেন্সিয়াল ডিবেট, এটা সেটা, কিন্তু এটা কিছুই নতুন কিছু না, এগুলো পৃথিবীতে প্রচুর আছে। কি বলেন জাহেদ ভাই? এখন কথা হচ্ছে যে আমরা তো সব কিছু হারিয়ে ফেলেছি। ফলে আপনি হয়তো অনেকদিন পরে একটা সুন্দর শার্ট গায়ে দিয়েছেন, আমি বললাম রাসেল এত সুন্দর শার্ট গায়ে দিয়েছেন, নতুন নাকি? তো আমি আজিজ ভাইয়ের একটা কথা বলবো, যে ছাত্রদের সম্পর্কে আমরা যে সমস্ত কথা বলছি, হ্যাঁ দেখেন ছাত্ররা, উনি বলেছেন ছাত্রদের ব্যবহার খারাপ। আরে সে ব্যবহার খারাপ বলে তো সে হাসিনাকে পরাজিত করেছে। যে শেখ হাসিনার সাথে সে যেভাবে রিয়েক্ট করেছে, এভাবে তো আমরা পলিটিক্যাল পার্টিগুলো রিয়েক্ট করি নাই। আপনি দেখেন ছাত্রদেরকে রাজাকার ডাকছে, ছাত্ররা পাল্টা বলছে হ্যাঁ আমরা রাজাকার, কি করতে পারবা করো। পলিটিক্যাল পার্টি তো আমরা এরকম করি নাই। ছাত্রদেরকে পুলিশ অ্যাটাক করেছে, তারা পাল্টা পুলিশকে জবাব দিয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো তো দেয় নাই। আমার একটু ছোট, সুতরাং আপনি আজকে ওদের আচরণকে খারাপ বলছেন, এই খারাপ আচরণের কারণেই তো তারা বিজয় হতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে জেনারেশন গ্যাপ আছে। আমার একটু ছোট একটি বিষয় জানার আছে, সেটা হচ্ছে যেই বিবেচনায় জাতীয় পার্টি সহ অন্যান্য অনেক দলকে আপনারা ফ্যাসিবাদের দোসর হিসেবে দূরে রাখছেন, জাকের পার্টি সেই বিবেচনায় ছাড় পায় কিভাবে? তারাও তো নির্বাচনে অংশ নিয়েছে। না, আমরা তো জাকের পার্টিকে যাই নাই, তারা আমাদের অফিসে আসছেন, ঠিক আছে? আসলে ঘটনা হয়েছে তারা এসেছে যে আমাদেরকে, জাতীয় পার্টি যদি আসে আপনাদের অফিসে, না আমরা কোনো রাজনৈতিক দল যদি আপনার অফিসে আসে, আপনি দেখবেন কালকে পরশুদিন আমরা দেখেছি ভারতীয় দূতাবাসে অনেক গিয়েছেন, অনেক সমালোচনা হচ্ছে। আমি এটাকে সমালোচনা মনে করি না, যেতেই পারে, দাওয়াত দিয়েছে গিয়েছে। আপনার রাজনৈতিক জায়গা একটা, হ্যাঁ আমাদের অনেকে আছে আলট্রা অ্যান্টি ইন্ডিয়ান বক্তব্য দেয়, তো ভাই আলট্রা ইন্ডিয়ান বক্তব্য বা কেন দিবেন? আবার তাদের ডাকে সুরসুর করে চলে যাবেন কেন? আওয়ামী লীগ আসলেও কি শুভেচ্ছা নেবেন? তাদের ডাকেও যান, তাদের ইয়েতেও যান। দেখেন আওয়ামী লীগ আসবে কি না, আওয়ামী লীগকে খুঁজে, আমি তো আওয়ামী লীগ আসলে খুশি হই। তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে ভাই এইভাবে পালায় গেলা কেন? সত্যি বলেন, আওয়ামী লীগ যদি আমার অফিসে আসে আমি খুশি হব, জিজ্ঞেস করব যে আমরা এত বছর ছিলাম পালাই নাই, আমরা এত বছর ছিলাম আত্মগোপনে যাই নাই, আত্মগোপনে গিয়েও পার্টির কাজ করেছি, তোমাদের কি হয়েছে? আমার তো আওয়ামী লীগের কাছে খুব জানার ইচ্ছা এই জিনিসগুলো, যে এত বাঘা বাঘা নেতা, এত শক্তিশালী, যারা ট্রল করেছে আমাদেরকে, হ্যাঁ নানাভাবে আমাদেরকে বলেছে যে কি খেলা হবে, তো আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাদের যদি পাঠাতে পারেন আমাদের অফিসে আমি খুশি হব, কিন্তু আমি জিজ্ঞেস করবো যে ভাই খেলা হবে যে কখন হবে।